জাতীয় শিক্ষানীতি দ্বিতীয় পর্ব। আজকের বিষয়, অনলাইন শিক্ষা কি সত্যিই মহামারীর জন্য? অন্বেষণে পত্রিকার নিয়মিত পাঠকেরা জানেন, বিগত সংখ্যা থেকে ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে ধারাবাহিক রচনা প্রকাশ করা শুরু হয়েছে আমাদের মুখপত্রে। গত সংখ্যায় আলোচনা করা হয়েছিল শিক্ষকদের দায় দায়িত্ব এবং পেশাগত ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে কী পরিকল্পনা রয়েছে এই শিক্ষানীতিতে। পরিস্থিতির গুরুত্ব বিচারে বর্তমান সংখ্যায় চলমান অনলাইন শিক্ষার পিছনে নিহিত উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হবে। খুব স্বাভাবিকভাবেই পাঠকদের মনে প্রশ্ন উঠতে পারে যে অনলাইন শিক্ষার সাথে জাতীয় শিক্ষানীতির আবার কী সম্পর্ক? অনলাইন ক্লাস তো চালানো হচ্ছে দেশে চলমান করোনা মহামারীর হাত থেকে ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্য। ঘরে বসে মোবাইল, কম্পিউটার কিংবা টিভির পর্দায় ডিজিটাল ক্লাসের ব্যবস্থা তো শুধুমাত্র দূরত্ব বজায় রেখে সংক্রমণ রোধ করার জন্য। অন্তত সরকারি নির্দেশে তো তাই বলা হচ্ছে। তাছাড়া অধিকাংশ প্রচার মাধ্যমে দিনরাত এই একটা কথাই মুখস্থ করানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু লক্ষ্য করলে আমরা দেখেছি যে সমস্ত জায়গায় বাজার, হাট, শপিং মল, অফিস কাছারি, বাস, ট্রেন সবই খোলা, সে জায়গায় শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে কেন? তাও আবার সবার আগে বন্ধ করা হয় স্কুল কলেজ, আর খোলা হয় সবার পরে। ভাববার বিষয় এই যে রোগে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর পরিসংখ্যান প্রায় নেই বললেই বিশেষজ্ঞদের মতামত, সেই রোগের নাম করে বছরের পর বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখার আসল উদ্দেশ্যটা কি? সরকার এবং মূলধারার মিডিয়া যে কারণ আমাদের সামনে তুলে ধরছে, প্রকৃত সত্য মোটেও তা নয়। মহামারী শুধুই অজুহাত, কেননা করোনা পর্ব শুরু হয়েছে এই 2019-এর ডিসেম্বর থেকে, অথচ ব্যাপক মাত্রায় এই অনলাইন ক্লাস চালু করার পরিকল্পনা রয়েছে 2015 সাল থেকেই, যখন থেকে এই জাতীয় শিক্ষানীতি 2020-র খসড়া প্রস্তুত করা হয়েছে। তাই এই নিউ নর্মাল প্রচারের সার্বিক আবহে দাঁড়িয়ে অনলাইন ক্লাসের উদ্দেশ্য নিয়ে পৃথক কিছু বলার আগে একবার চোখ রাখা দরকার আজ প্রায় 1.5 বছর যাবৎ যে অনলাইন ক্লাস চলছে, তার সুযোগ ছাত্রছাত্রীরা কিভাবে পাচ্ছে। সবার জন্য সমান সুযোগ রয়েছে কি অনলাইন শিক্ষা ব্যবস্থায়? ক্লাস শুরু হওয়াতে প্রাথমিকভাবে যা নতুনত্ব দেখা দিল তা হচ্ছে শিক্ষাদানের মাধ্যমটির পরিবর্তন। অর্থাৎ আগে ছাত্র শিক্ষক কিংবা ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে শিক্ষা সংক্রান্ত যে আদান প্রদান সরাসরি ক্লাসরুমের ঘরে করত, তা এখন হচ্ছে ডিজিটাল মাধ্যমে। তাহলে স্বাভাবিকভাবেই যেটা দাঁড়াচ্ছে তা হলো এই মাধ্যমে শিক্ষা গ্রহণের জন্য ছাত্রছাত্রীদের প্রয়োজন কিছু যন্ত্র, যথা স্মার্টফোন, কম্পিউটার, টিভি ইত্যাদি। এর সঙ্গে খুব স্বাভাবিকভাবেই প্রয়োজন এইসব যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট পরিষেবার আওতাভুক্ত হওয়া এবং এই সমস্ত সরঞ্জাম ও পরিষেবা খরিদ করার জন্য আর্থিক সঙ্গতি। সুতরাং দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই অনলাইন শিক্ষার সাফল্য কিংবা ব্যর্থতাকে এই মানদণ্ডে বিচার করা প্রয়োজন। ত্রিপুরায় গত বছর প্রথম লকডাউনের সময় ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের তরফে রাজ্যের বিভিন্ন মহকুমায় চালানো সমীক্ষা থেকে উঠে আসে শহরতলি এবং গ্রামাঞ্চলে অনলাইন শিক্ষার এক বিপর্যস্ত অবস্থা। পরিবারে স্মার্টফোন না থাকা, বাড়িতে একটি স্মার্টফোন অথচ একাধিক ছাত্রছাত্রী থাকায় পড়াশোনা ব্যাহত হওয়া, মা বাবা কাজে চলে গেলে ফোনের সংকট, প্রয়োজন মতো ইন্টারনেটের জন্য খরচ করার সামর্থ্য না থাকা ইত্যাদি ইত্যাদি। গত বছর যে অভিজ্ঞতা প্রত্যক্ষ সমীক্ষার মাধ্যমে সংগঠন তুলে এনেছিল, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ তথ্য পাওয়া যায় এবছরের 17 মে প্রকাশিত হিন্দুস্তান টাইমস পত্রিকার একটি রিপোর্টে। এখানে উল্লেখ করা হয়েছে ত্রিপুরার প্রায় 29% ছাত্রছাত্রীর কাছে স্মার্টফোন কিংবা টিভি কোনোটাই নেই।
বলাই বাহুল্য, এই সমীক্ষাটা যদি শুধুমাত্র স্মার্টফোন নিয়ে করা হতো তাহলে সংখ্যাটা আরো অনেক বড় আকারে উঠে আসতো। 19 জুলাই 2020 তারিখের পিটিআই বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সূত্রে প্রকাশিত একটি রিপোর্টে দেখা যায় যে গোটা দেশে 8টি রাজ্যে, যার মধ্যে ত্রিপুরাও ছিল, সমীক্ষা থেকে উঠে আসে বিকলাঙ্গ ছাত্রদের মধ্যে 43% ছাত্রই অনলাইন মাধ্যম ব্যবহার করে পড়া চালাতে অক্ষম। সমীক্ষাকারী সংস্থা স্ট্যাটিস্টা জানায় যে ভারতে 2020 সালে এসে মোট স্মার্টফোন ব্যবহার করেন মাত্র 50% মানুষ, যা আগামী বছর আরো হ্রাস পেয়ে 45% দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে। 27 এপ্রিল 2021 ইংরেজি তারিখে এই তথ্য প্রকাশ করা হয়। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, ভারতে 16% গ্রামে 8 ঘন্টাও বিদ্যুৎ সংযোগ থাকে না। অর্থাৎ স্মার্টফোন থাকা মানেই কোনো ব্যক্তি তা পূর্ণ সময়ের জন্য ব্যবহার করতে পারেন অথবা ধারাবাহিকভাবে ইন্টারনেট পরিষেবা খরিদ করার সামর্থ্য আছে, তা কিন্তু একেবারেই নয়। এইবার দেখুন গোটা বিশ্বের ছাত্রদের সম্পর্কে রাষ্ট্রসংঘের সংস্থা ইউনেস্কো কি বলছে। গত বছর 22 এপ্রিল এই সংস্থা জানায় স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়াতে গোটা পৃথিবীতে 150 কোটি ছাত্র শিক্ষা ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রত্যক্ষ ক্লাস চালু হলেও এই ছাত্ররা সবাই আর ফিরবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। মনে রাখতে হবে এই তথ্য 17 মাস আগের। বর্তমান স্থিতি নিশ্চিতভাবেই আরো ভয়াবহ। ছাত্র সমাজের বেশিরভাগ অংশকে ডিজিটাল পরিকাঠামোর অধীনে না এনে ব্যক্তিগত সামর্থ্যের উপর ছেড়ে দিলে ডিজিটাল ক্লাস চালুর পরিণতি এমনটাই হওয়ার কথা ছিল এবং হয়েছেও তাই। কিন্তু এই অবধারিত পরিণতি কি নীতি নির্ধারকদের জানা ছিল না? অবশ্যই ছিল। তা সত্ত্বেও কেন এই পদক্ষেপ? এর জবাব জানতে হলে আমাদের আবার ফিরে যেতে হবে সেই শুরুর কথায়। অনলাইন ব্যবস্থার নানান প্রয়োগ কোভিডের জন্য নয়, বরং পরিকল্পনা চলছিল আরো আগে, জাতীয় শিক্ষানীতির খসড়া প্রস্তুতির সময় থেকে। স্কুল স্তরে বৃত্তিমূলক শিক্ষাকে অনলাইন করার কথা শিক্ষানীতির স্কুল শিক্ষার অধ্যায়ে উল্লেখ করা রয়েছে। তাছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজের সংখ্যা কমিয়ে গুচ্ছ কলেজ বা ক্লাস্টার অফ কলেজেস বানানোর যে পরিকল্পনা রয়েছে তাতে স্পষ্টভাবেই লেখা আছে যে ছাত্রছাত্রীরা সরাসরি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে না তাদেরকে অনলাইন মাধ্যমে পড়ানো হবে। অর্থাৎ প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ সহ পরিকাঠামোগত নির্মাণ পরিচালনার জন্য ব্যয় হ্রাস করে অনলাইনের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে। শুধু তাই নয়, স্কুল শিক্ষার বিভিন্ন রকম প্রতিযোগিতা, কুইজ কিংবা অ্যাসাইনমেন্ট অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে। নানান রকম ওয়ার্কশপ হবে অনলাইনে। বয়স্ক শিক্ষার যে কার্যক্রম সরকারের রয়েছে তাও অনলাইনে নিয়ে আসার কথা বলা হচ্ছে। শিক্ষানীতির ছত্রে ছত্রে অনলাইন শিক্ষাকে প্রয়োগ করার কথা লিখে সব শেষে তৃতীয় অধ্যায় আদার কি এরিয়াস অফ ফোকাসে এসে লেখা হচ্ছে বর্তমান মহামারীর পরিস্থিতিতে এসে শিক্ষাদানের বিকল্প পদ্ধতির কথা, অর্থাৎ করোনার ঘাড়েই সমস্ত দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। বোঝাই যাচ্ছে 2015 সাল থেকে নেওয়া পরিকল্পনা 2020 আগস্টে এসে এই শিক্ষানীতি পাশ করার আগে এই বিন্দুটিকে জুড়ে দেওয়া হয় মহামারীর আড়াল ব্যবহার করার জন্য। এই অধ্যায়ের উপবিন্দুগুলিতে অনলাইন শিক্ষা গ্রহণের জন্য উপযুক্ত মোবাইল ফোনের কথা স্বীকার করে এর সমাধান দেওয়া হয় টিভি বা রেডিওতে ক্লাস চালানোর কথা বলে। টিভি বা রেডিওর একতরফা ক্লাসের সমস্যার কথা ছেড়ে দিলেও যে অসংখ্য পরিবারে টিভি বা রেডিওই নেই সে বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি। এই শিক্ষানীতিতে দেখানো দিশাকে অনুসরণ করেই ইউজিসি সম্প্রতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরম্পরাগত শিক্ষাদান পদ্ধতির সাথে অনলাইন পদ্ধতির কিভাবে সংমিশ্রণ করা যায় সে বিষয়ে একটি বিস্তারিত নির্দেশিকা জারি করে।
শিক্ষাদানের এই ব্লেন্ডেড বা মিশ্রিত প্রণালী যে শিক্ষানীতিরই রূপায়ণ, তাও বলা হয়েছে এই নির্দেশিকায়। কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে যখন লেখা হয় এই পদ্ধতি হচ্ছে কস্ট এফেক্টিভ, অর্থাৎ মহামারী নয়, শিক্ষা খাতে সরকারি ব্যয় হ্রাস করার জন্যই এই অনলাইনের বহর, তা প্রকাশ পেয়ে যায়। এইবার ভেবে দেখুন, এই অনলাইন প্রণালীকেই ধীরে ধীরে স্থায়ী এবং মূলধারার প্রণালী হিসেবে চালু করে দেওয়া হচ্ছে এবং তার ফলে শিক্ষক নিয়োগের প্রয়োজন এবং তৎসংলগ্ন বেতন ভাতা প্রদানের খরচ ন্যূনতম স্তরে নেমে আসবে। অনলাইন শিক্ষার জন্য প্রয়োজনীয় অনলাইন সামগ্রী একবার তৈরি করে অল্প সংখ্যক শিক্ষক দিয়ে অনায়াসেই অসংখ্য ছাত্রছাত্রীদের পড়ানো যাবে। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সামগ্রিক সরকারি খরচ প্রায় থাকবে না বললেই চলে। গোটা শিক্ষা ক্ষেত্রকে যেহেতু অনলাইন নির্ভর করে তোলা হবে, ফলে শিক্ষক অশিক্ষক কর্মচারীর নিয়োগ হবে যৎসামান্য। অন্যদিকে বাড়বে যন্ত্র তথা আনুষঙ্গিক সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ব্যবহার। শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীর প্রয়োজনীয় যন্ত্রপাতি, বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবার মূল্য শিক্ষার্থী তথা অভিভাবকদের ব্যক্তিগত দায়িত্বে চাপিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে লাভবান হচ্ছে মোবাইল, কম্পিউটার বিক্রেতা থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা বিক্রিকারী সংস্থা, অনলাইন ক্লাস করার জন্য নানা রকম অ্যাপ্লিকেশন প্রস্তুতকারী কোম্পানিগুলো। অর্থাৎ এক কথায়, যে সরকারি শিক্ষা ছিল পুরো মাত্রায় একটি পরিষেবা ক্ষেত্র, যেখানে লাভালাভের বিচারে টাকা ব্যয় করা হতো না, সেই সরকারি শিক্ষা ক্ষেত্রটিকে একটি মুনাফাদায়ী বাণিজ্যিক ক্ষেত্রে পরিণত করা হচ্ছে। প্রাইভেট পুঁজি বিনিয়োগের জন্য উপযুক্ত করা হচ্ছে এই ক্ষেত্রটিকে। কর্মীর সংখ্যা কমিয়ে পুঁজি নিবিড় বা ক্যাপিটাল ইন্টেন্সিভ ক্ষেত্রে পরিণত করা হচ্ছে শিক্ষাকে। ইতিমধ্যেই ভারত সরকারের সংস্থা IBEF বা ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন যে তথ্য দিচ্ছে, তাতে জানা যায় 2021 সালে ভারতে অনলাইন শিক্ষার বাজার আছে $1.96 বিলিয়ন, যা আমেরিকার পর বৃহত্তম, এবং 2026 পর্যন্ত অনুমান করা হচ্ছে এই বাজার সম্প্রসারিত হচ্ছে $11.6 বিলিয়ন। ভারতে অনলাইন শিক্ষার বাজারে বহুল প্রচলিত আনএকাডেমিতে ফেসবুক ও জাপানের সফটব্যাংকের মতো বৃহৎ কোম্পানিগুলি রেকর্ড পরিমাণে পুঁজি নিবেশ করছে বলে সংবাদে প্রকাশ। খুব স্বাভাবিকভাবেই নতুন বাজার যেদিকে সম্প্রসারিত হয়, পুঁজির স্রোত সেদিকেই প্রবাহিত হয়। যদিও বলে রাখা প্রয়োজন, অনলাইন মাধ্যমে পড়াশোনা নতুন কিছু নয়। অন্যান্য দেশে কম মাত্রায় থাকলেও ইউরোপ এবং আমেরিকার দেশগুলিতে অনলাইন শিক্ষার বাণিজ্য আগে থেকেই জারি ছিল। করোনার আগমন কাকতালীয় হোক আর যাই হোক, ঘটনা হচ্ছে এই অজুহাতে দুনিয়া জুড়ে গোটা শিক্ষাক্ষেত্রটাকে বেসরকারি অনলাইন ব্যবস্থার দ্বারা গ্রাস করা হচ্ছে। এর সাথে সঙ্গতিপূর্ণ বাজেটে এবার আমরা দেখলাম শিক্ষা খাতে আগের তুলনায় বরাদ্দ 6% কমিয়ে দেওয়া হয়েছে। স্কুল শিক্ষায় 59,845 কোটি টাকা থেকে কমিয়ে 54,873 কোটি টাকা করা হয়েছে এবং উচ্চশিক্ষায় 39,466 কোটি টাকা থেকে কমিয়ে 38,350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষার জন্য সরকারি ব্যয় কমানোকেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক রেশনালাইজেশন বলে উল্লেখ করেছেন। জীবন্ত সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘরে বসে অনলাইন শিক্ষার দূরগামী প্রভাব ছাত্রছাত্রী তথা গোটা সমাজের ওপর কি হবে তা নিয়ে অবশ্যই কিছু মৌলিক প্রশ্ন রয়েছে, চলছে গবেষণাও। স্কুলের যে জীবন্ত পরিবেশে ছাত্রছাত্রীরা এক সার্বিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে পাঠ্যক্রম বহির্ভূত সমাজ সম্পর্কেও জ্ঞান অর্জন করত, অনলাইন ব্যবস্থা তার কতটা পরিপূরক হয়ে উঠতে পারবে তা ভবিষ্যতই বলবে। তবে এই পর্যন্ত হলফ করে বলা যায় যে স্কুল কলেজ বন্ধ রেখে অনলাইন শিক্ষা
কোনোভাবেই মহামারী সংক্রমণ রোধের জন্য নয়।